আজকে 2টোর সময় ডিএ মামলাটা ছিল, আমরা সকলেই হাজির ছিলাম, কিন্তু বিশেষ কারণে কোর্টের একটু অসুবিধা থাকার জন্য মামলাটা হলো না এবং আমাদের অনুরোধে চাপে আগামী শুক্রবার দিন মামলা স্থির করা হয়েছে শুনানির জন্য। এমন কথা বলা হয়েছে যে আর কোনো রকম অ্যাডজার্নমেন্ট দেওয়া হবে না। আমরা আশা করতে পারি যে আগামী শুক্রবার এই মামলা চূড়ান্ত শুনানি হয়ে যাবে। আমি জানি বারে বারে মামলা এরকম হচ্ছে না, মামলা অ্যাডজয়েন্ট হয়ে যাচ্ছে, এর ফলে প্রচন্ড অসুবিধা হচ্ছে আমাদের যারা আমরা কৌশলী কলকাতা থেকে আসি। আমি বুঝতে পারছি প্রচন্ড চাপ পড়ছে আমাদের আন্দোলনের নেতাদের ওপর, তাদেরও একটা ব্যাপক খরচের বোঝা বইতে হচ্ছে। সব শ্রমিক কর্মচারী যদি ঐক্যবদ্ধ হয়ে এই মামলা চালাবার জন্য নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া না তৈরি করেন তাহলে খুব মুশকিল। যাই হোক, মামলা এখন চূড়ান্ত পর্যায়ে এসেছে, শুক্রবার দিন হয়ে যাবে এটা আমরা আশা করছি। রাজ্য সরকার নিজের দোষে নিজে অসুবিধার মধ্যে পড়বে, কারণ তাদের তো ডিএ দিতে বাধা ছিল না। যখন ক্ষমতায় বসেন তখন তিনি বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, ক্ষমতায় বসার আগে যে সরকার ডিএ দিতে পারে না, মহার্ঘ ভাতা কর্মচারীদের দিতে পারে না, সেই সরকারের গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবং সব থেকে বড় ডিএ মেরেছেন কিন্তু এই সরকারই। সুতরাং তারা নিজেদের যদি গর্ত খুঁড়ে থাকে সেই গর্তের মধ্যে তাদের পড়তে হবে, এটা তো খুব স্বাভাবিক। এবার ওনারা কিভাবে কি টাকা দেবেন সেটা আমাদের কোনো রকম ভাবেই লুক আউট নয়। আমাদের দরকার হচ্ছে আমাদের যেটা ন্যায্য দাবি, অর্থাৎ সরকারি কর্মচারীদের যেটা ন্যায্য ডিএনএস অ্যালাউন্স মহার্ঘ ভাতার পাওনা, সেটা যেন ঠিক মতো ভাবে মিটিয়ে দেওয়া হয়। এ তো রইল পরের কথা। আমাদের তো ইচ্ছা আছে পরবর্তীকালে যদি মক্কেলরাই আমাদের অনুরোধ করেন তাহলে সেক্ষেত্রে আমরা যে বকেয়া টাকা ডিএনএস অ্যালাউন্স তার উপর সুদটাও দাবি করব। বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আজকে আমরা পেয়ে গেছি হাইকোর্টের অন্যতম উকিল, যিনি ডিএ মামলাও লড়ছেন, প্রবীর চ্যাটার্জি। আজকে ওনার সঙ্গে কথা বলবো। আর আপনাদেরকে জানিয়ে রাখি, যারা সরকারি চাকরিজীবী আমাদের পশ্চিমবঙ্গে, আপনাদের জন্য সুখবর আসতে পারে সামনের শুক্রবারে। আর এই বিষয়ে কথা বলবো প্রবীর চ্যাটার্জির সঙ্গে। স্যার, আপনাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। ধন্যবাদ স্যার। ডিএ মামলা পিছিয়ে গেল, সামনের শুক্রবারে আবার ডিএ মামলা। যতটা শোনা যাচ্ছে বিকাশ বাবুর একটা 1 মিনিটের বাইট ছিল, সেখান থেকে যতটা বোঝা যাচ্ছে 50% ডিএ পেয়ে যেতে পারে রাজ্য সরকারি কর্মচারীরা, এবং শুক্রবারেই সেটা নিষ্পত্তি হতে পারে। কতটা আশা দেখতে পাচ্ছেন বা দেখাতে পারবেন আপনি? পুরোদস্তুর। তার কারণ আজকে যখন মামলাটা হয়েছিল, কারণ আজকে যেহেতু মাইলর জাস্টিস আপনার বি.আর. গাভাই অর্থাৎ ভূষণ রামকৃষ্ণ গাভাই ওনার চিফ জাস্টিস, ওনার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, সেই জন্য 12টা অব্দি কোর্ট প্রায় বসেনি। 12টা 5 নাগাদ কোর্টগুলি আস্তে আস্তে বসতে আরম্ভ করে। এবং সেই সময় আমাদের মামলাটা ছিল 40 নম্বর, প্রবেশ সংখ্যা ছিল 40। এবার সেটা 2টোর সময় নেওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক, যেহেতু ওনারা সমস্ত মামলাই প্রায় ডেকে শেষ করে দিয়েছিলেন, সেই জন্য এটা 1:25-26 নাগাদ মানে 1:30 নাগাদ হয় এবং প্রায় 3.5 মিনিট 4 মিনিটের মতো হিয়ারিং হয়। এবং হিয়ারিং এর সময় যখন প্রথম দিকে অভিষেক মনু সিংভি বরিষ্ঠ আইনজীবী, উনি ছিলেন না সরকার পক্ষে, অর্থাৎ এসএলপি যারা ফিরেছে, বারবার মনে করিয়ে দিতেছে এসএলপিটা কিন্তু রাজ্য সরকার 6 বার হেরে তারপর এসএলপি করেছে, আমাদের এসএলপি কিন্তু নয়, এটা রাজ্য সরকারের এসএলপি এবং আমরা হচ্ছে রেসপন্ডেন্ট, ওরা হচ্ছে পিটিশনার। এটা পরিষ্কার থাকা ভালো। এইবারে সেখানে যখন বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি ছিলেন না, তার বদলে প্রথম এইচ আহমেদি, যিনি আরেকজন বরিষ্ঠ আইনজীবী রাজ্য সরকারের তরফে, তিনি ছিলেন এবং তিনি বললেন যে আমরা দিচ্ছি, কিন্তু এটা যদি দেওয়া হয় তাহলে পুরোদস্তুর ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হবে এবং রাজ্য সরকারের পক্ষে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হবে এবং অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে। তখন জজ সাহেব বললেন, জজ সাহেব এবং আমাদের জজ সাহেব বললেন যে খারাপ হবে কি ভেঙে পড়তে পারে সেটা কোনো কথা না, পে অ্যাটলিস্ট 50%। কিসের ওপরে? এরিয়ারের ওপরে, অর্থাৎ বকেয়া ডিএর ওপরে 50% দিতে হবে।
50% দিয়ে দিতে হবে এবং সেটা ইমিডিয়েটলি। তখন হাফিজ আহমেদি উনি বললেন যে এটা এখন আমাদের পক্ষে খুব বার্ডেন হয়ে যাবে, ফিনান্সিয়াল বার্ডেন হবে, এবং ফিনান্সিয়াল বার্ডেন হলে আমাদের অনেক রকম অসুবিধা দেখা দেবে। তা এটা আমরা মানে কি করে দেব, এইরকমই একটা বক্তব্য যে রাজ্য সরকারের পক্ষে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, আমাদের পক্ষে সেটা ফিনান্সিয়াল চাপ পড়বে, অর্থাৎ অর্থনৈতিকভাবে খুব চাপ পড়বে। তখন তার উত্তরে আমাদের তরফের যিনি ছিলেন, অর্থাৎ কনফেডারেশনের পক্ষে বিকাশ বাবু, এবং বা আমাদের তরফের যিনি ছিলেন অর্থাৎ করুণানন্দী মহোদয়, তিনি বরিষ্ঠ আইনজীবী, তিনি বললেন যে they have been paid, they have paid something they have paid, but the big amount is still to be disbursed, অর্থাৎ প্রচুর টাকা এখনো বকেয়া আছে রাজ্য সরকারি কর্মচারীদের ইন দ্য ফর্ম অফ ডিএ। সুতরাং এটা দিয়ে দেওয়ার যেন ব্যবস্থা করা হয়। আর বিকাশবাবুও বললেন 14 বার আমাদের অ্যাডজর্নমেন্ট নেওয়া হয়েছে, 14 বার আমাদের বিরুদ্ধে অ্যাডজর্নমেন্ট নেওয়া হয়েছে, সুতরাং মামলাটা যেন দ্রুত বেগে শুনানি হয়, কারণ তাকে কলকাতা থেকে যাতায়াত করতে হয়। সমস্ত কিছু শোনার পরে মাননীয় বিচারপতির দল তারা 16 তারিখ মামলাটাকে রেখেছেন শুক্রবারে, এবং সম্ভবত ওই দিন ওরা 50% অর্থাৎ বকেয়া টাকার উপরে বকেয়া ডিএনএস অ্যালাউন্স, বকেয়া মহার্ঘ ভাতা, সেইটার উপরে 50% দিয়ে দেওয়ার মতো ঘোষণা হয়তো করতে পারেন। এবং সেক্ষেত্রে বিচারপতিদ্বয় একটা ব্যাপার পরিষ্কার, যে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিয়ে বঞ্চনা করছে। 2 নম্বর, এই যে ঘটনা, অর্থাৎ এই যে দীর্ঘ বঞ্চনার যে ইতিহাস, দীর্ঘমেয়াদী ইতিহাস, এইটার সম্বন্ধে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সম্পূর্ণ ওয়াকিবহাল। সুতরাং তারা বলেছেন যে 50% বকেয়া মহার্ঘ ভাতার উপরে দিয়ে দেওয়ার জন্য। তারপরে ফার্দার হিয়ারিং হবে, কিন্তু ওই টাকাটি মোটামুটি মেটানোর কথা তারা কিন্তু ওপেন কোর্টে তারা এইটা বলেছেন 2 বিচারপতি। আচ্ছা, এই সামনের শুক্রবারে যদি রায়টা সরকারি কর্মচারীদের পক্ষে আসে বা আপনাদের পক্ষে আসে, রাজ্য সরকার তাহলে তো অনেকটাই চাপে পড়বে। এই এত পরিমাণের অর্থ যোগান দিতে পারবে রাজ্য সরকার? রাজ্য সরকার নিজের দোষে নিজে অসুবিধার মধ্যে পড়বে, কারণ তাদের তো দিয়ে দিতে বাধা ছিল না। যখন ক্ষমতায় বসেন তখন তিনি বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, ক্ষমতায় বসার আগে যে সরকার দিয়ে দিতে পারে না, মহার্ঘ ভাতা কর্মচারীদের দিতে পারে না, সেই সরকারের গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবং সব থেকে বড় দিয়ে মেরেছেন কিন্তু এই সরকারই। সুতরাং তারা নিজেদের যদি গর্ত খুঁড়ে থাকে, সেই গর্তের মধ্যে তাদের পড়তে হবে, এটা তো খুব স্বাভাবিক। এবার ওনারা কিভাবে কি টাকা দেবেন সেটা আমাদের কোনো রকম ভাবেই লুক আউট নয়। আমাদের দরকার হচ্ছে আমাদের যেটা ন্যায্য দাবি, অর্থাৎ সরকারি কর্মচারীদের যেটা ন্যায্য ডিএনএস অ্যালাউন্স, মহার্ঘ ভাতার পাওনা, সেটা যেন ঠিক মতো ভাবে মিটিয়ে দেওয়া হয়। এ তো রইল পরের কথা। আমাদের তো ইচ্ছা আছে পরবর্তীকালে যদি মক্কেলরাই আমাদের অনুরোধ করেন, তাহলে সেক্ষেত্রে আমরা যে বকেয়া টাকা ডিএনএস অ্যালাউন্স, তার উপর সুদটাও দাবি করব। এবং এগুলো আমাদের বক্তব্য পিটিশনেও নেওয়া আছে বা কাউন্টার এফিডেভিটেও নেওয়া আছে, যে 10% বকেয়া দিয়ে সুদ সমেত মহার্ঘ ভাতা যেন মিটিয়ে দেওয়া হয়। এবং সমস্ত স্তরের কর্মচারীদের সেখানে লেখা আছে, বিশেষ করে ইউনিটি ফোরামের যে কাউন্টার এফিডেভিট দেওয়া হয়েছে বা অন্যান্য কাগজ তথ্যাদি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে সমস্ত সরকারি কর্মচারী সমস্ত স্তরের ইরেসপেক্টিভ অফ ক্লাস অ্যান্ড ক্রিডস, তাদের যেন সবার মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হয়। আমি এই বার্তাটি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি যে সমস্ত স্তরের কর্মচারীরা যাতে বেনিফিটেড হন, তার জন্য ইউনিটি ফোরাম এবং তাদের আইনজীবী যারা রয়েছেন তারা সেই বক্তব্য তুলে ধরবেন, ভবিষ্যতেও তুলে ধরবেন। এটা
আমি আমার তরফ থেকে বলে দিলাম।